নর্মালি ধরো আমার উপরে যদি একটা বল কাজ করে আর আমার ভর যদি কম বেশি হয়, কিন্তু বল যদি ধ্রুব থাকে, তাহলে অবভিয়াসলি আমার ত্বরণের কম বেশি হবে। যদি আমার উপর বল ধ্রুবক থেকে আমি মোটা হয়ে যাই, আমার ত্বরণ কমে যাবে। আমি পাতলা হয়ে যাই, ত্বরণ বেড়ে যাবে। সো আমি কত জোরে গতিশীল হবে, আমার এক্সেলারেশন কেমন হবে, এটা বেসিক্যালি নির্ভর করে আমার ভরের উপর। যদি বল ধ্রুব থাকে তাহলে কথা কি ওকে? বাট ভ্রামক আছে, মানে এখানে ত্বরণটা ফ্যাক্ট না, এখানে ঘূর্ণনটা ফ্যাক্ট। তো ঘূর্ণনের ক্ষেত্রে দেখা গেছে ভর একাই দায়ী ম্যাটেরিয়াল না। কেন ভর একা দায়ী ম্যাটেরিয়াল না? ধরো এই যে লাঠিটা, যেটা তোমাদেরকে মারার জন্য আমি হাতে নিয়েছিলাম, এই লাঠিটাকে যদি আমি মাঝখানে নিয়ে এরকম করে ঘুরাই, দেখো এরকম করে ঘুরালে যে আমার হাতে যে কষ্টটা হচ্ছে বা আমার যে ফিলিংসটা আসছে, আমি যদি এইখানে ধরে ঘুরাই, দেখো ঘুরানো কম্পারেটিভলি অনেক কঠিন, কিন্তু দেখো ভরের কিন্তু কোনো পরিবর্তনই হচ্ছে না। তার মানে ভর একই, লাঠির আকার আকৃতি সাইজ শেপ সবই সেম, বাট তুমি কোন জায়গায় ধরে ঘুরাচ্ছ শুধু এই ফ্যাক্টরটা ভিন্ন। এটাতেই ওর ঘূর্ণনশীলতার কম বেশি হচ্ছে। সুতরাং এর ঘূর্ণনশীলতা শুধুমাত্র ভরের উপর নির্ভর করে না, বরং ভর এবং ভরের বিন্যাসের উপর নির্ভর করে। তাহলে ওর ঘূর্ণনশীলতা কিসের উপর নির্ভর করে? তাহলে এই ভর আর একটা শব্দ হচ্ছে ভরের বিন্যাস, এই দুইটার সমন্বয়ের একটা শব্দই হলো জড়তার ভ্রামক। অর্থাৎ ভর এবং ভরের বিন্যাস, এই দুইজনের একটা সমন্বিত শব্দই হচ্ছে জড়তার ভ্রামক। বাট জড়তার ভ্রামক অ্যাকচুয়ালি তোমার কৌণিক ভরের রোলটা প্লে করবে। ভর মানে জড়তা, যা একটা স্থির বস্তুকে গতিশীল হতে বাধা দেয়। ঠিক তেমনই করে কৌণিক ভরের মতো আচরণ করবে জড়তার ভ্রামক, যা একটা স্থির বস্তুকে ঘূর্ণনশীল হতে বাধা দেবে। যা একটি স্থির বস্তুকে ঘূর্ণনশীল হতে বাধা দিবে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ কি না? ওকে ওকে। তাহলে এখন এই জড়তার ভ্রামকটা কেমন, মানে এই জিনিসটা কেমন, বা মোমেন্ট অফ ইনার্শিয়া কেমন, এটাকে মাপবো কি করে, কিসের সাপেক্ষে মাপবো, তা নিয়ে আমরা চিন্তা ভাবনা করা শুরু করলাম। তো তখন সব থেকে ইজি মেথড যেটা চোখের সামনে আসলো বা চিন্তা করা হলো, যে আমরা এরকম একটা দড়ি টাইপের কিছু একটা নিতে পারি। আমরা এরকম একটা দড়ি টাইপের কিছু একটা নিতে পারি, যে দড়ি টাইপের কিছু একটা জিনিসের মাথায় আমরা একটা ভর আটকে দিলাম। ধরো আমরা এম ভর আটকে দিলাম, দড়ি টাইপের একটা জিনিস নিলাম, যেই দড়ি টাইপের জিনিসের মাথায় আমরা কত ভর আটকালাম? এম ভর আটকালাম। ওকে, দেন আমরা এটাকে এই জিনিসটা মনে করি এখানে হাতে ধরে ঘুরালাম, বা ধরো এই যে এইখানে মাথায় একটা সাদা প্লাস্টিক দিয়ে আমি এরকম করে ঘোরাচ্ছি, ঘোরাতে দিতে পারি, হ্যাঁ কিনা? তো প্রথম ক্ষেত্রে চিন্তা করা হলো যে এই প্লাস্টিকটার ভর দ্বিগুণ করব। ধরো এখন এর ভর 1 কেজি, 2 কেজি করবো, 2 কেজি 4 কেজি করবো। তো দেখা গেল আমার ঘোরাতে যে ইফোর্টটা দেওয়া লাগছে, বা আমার ঘোরানোর ক্ষেত্রে যে মানে আমার কষ্টটা হচ্ছে, কষ্টটা প্রায় দ্বিগুণ হয়ে গেল। দ্বিগুণ হওয়াই স্বাভাবিক। তুমি নর্মালি চিন্তা করো, একটা মুরগিকে দড়িতে বেঁধে ঘোরানো, একটা ছাগলকে দড়িতে বেঁধে ঘোরানো কি কোনোদিন একই? বলো বাবারা, একটা মুরগিকে দড়িতে বেঁধে ঘোরানো আর ছাগলকে দড়িতে বেঁধে ঘোরানো, দুইটাই কম্পারেটিভলি ভেরি ভেরি ডিফিকাল্ট। এগেইন রিপিট, দুইটাই কম্পারেটিভলি ভেরি ভেরি ভেরি, মানে মুরগির তুলনায় ছাগল কঠিন। দেখা গেল যেটা ভর দ্বিগুণ করলে দ্বিগুণ খরচ হচ্ছে, মানে কষ্ট হচ্ছে, ভর 4 গুণ করলে 4 গুণ হচ্ছে। অর্থাৎ এই যে ভরের মানে ঘূর্ণনের যে বাধাটা, সেই বাধাটা খুবই সুন্দর করে ভরের সাথে সমানুপাতিকে চেঞ্জ হচ্ছে। ভেরি গুড। এখন এই বিন্দু বস্তুর ভর ছাড়া তো আর কিছু নাই, এর ভরের বিন্যাস, মানে একে সাজানোর আর কি উপায় আছে? একটাই উপায় আছে, ওই লাঠি বা দড়িটার দৈর্ঘ্য কমা বাড়া করা। তো লাঠি আর দড়িটার দৈর্ঘ্য কি করা হলো? দ্বিগুণ করা হলো। তো দ্বিগুণ করে নর্মাল হিসাবে কি হওয়া উচিত? যে দ্বিগুণ করলে কষ্ট বেশি হওয়া উচিত, কিন্তু দেখা গেল কষ্ট বেশি হচ্ছে, কিন্তু দ্বিগুণ বেশি হচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে 4 গুণ বেশি। এরপর লাঠিটাকে 3 গুণ বড় করা হলো, দেখা গেল কষ্ট হচ্ছে 9 গুণ বেশি।
কি মোর জ্বালা। মানে একটা দেয়াল ঘড়ি যদি এতটুকু থাকে, দেয়াল ঘড়ি যদি এত বড় থাকে, কাঁটার দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, ব্যাটারির আয়ু কমে 4 গুণ। তুমি চাইলে মেপে দেখতে পারো যে একটা ঘড়ির কাঁটা আছে না, কাঁটার দৈর্ঘ্য যদি ডবল হয়, ব্যাটারি চলে 4/1 ছোট ঘড়িতে দেখবা 6 মাস যদি ব্যাটারি চলে, ওর দ্বিগুণ সাইজের ঘড়ির কাঁটাতে 1.5 মাস ব্যাটারি চলে, 4/1। অর্থাৎ দৈর্ঘ্য দ্বিগুণ করলো, কষ্টের পরিমাণ হয়ে গেল কি মোর জ্বালা 4 গুণ। দৈর্ঘ্য অর্ধেক করলো, দেখলো আরামের পরিমাণ হয়ে গেল 4 গুণ। তার মানে এই ক্ষেত্রে তারা অনেকগুলা পরিবর্তন করে দেখলো যে এই ঘূর্ণনের যে বাধা বা প্রতিবন্ধকতা, এটার সাথে দূরত্বের সম্পর্ক হলো বর্গের সমানুপাতিক। নাও এই দুইটা জিনিসকে তারা যখন একসাথে করলো, তারা পেল I is proportional to mr স্কয়ার। তাহলে সমানুপাতিক চিহ্নটা যদি আমরা তুলি, তাহলে অবভিয়াসলি আমাদেরকে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। আমি আবারও বলছি, সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা তুলি, অবভিয়াসলি আমাদেরকে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে, হবে কিনা? তো সমানুপাতিক ধ্রুবক যদি আমরা দেই, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবকের মান থাকবে। তো আই তো আমরা এখন ডিফাইন করিনি, সংজ্ঞা দিব। তো এখানে নিউটনের মতো একটু চালাকি করা হলো। নিউটন যেমন সমানুপাতিক ধ্রুবকের মান 1 বলে একক দিয়েছিল নিউটন, তো এখানে দেখা গেল, বলা হলো যে যদি বিন্দু ভর হয়, কি ভর হয়? বিন্দু ভর। বিন্দু ভর মানে আমি তুমি আমরা বিন্দু ভর না। বিন্দু ভর মানে এমন ভর, একটা ইটের টুকরার মতো, যেটা একটা বিন্দুতে পুঞ্জীভূত আছে। মানে বিন্দু ভর মানে যা লুকস লাইক এ বিন্দু। বিন্দু ভর মানে কি? লুকস লাইক এ বিন্দু। তাহলে বিন্দু ভর কার মতো দেখতে? বিন্দুর মতো। যদি বিন্দু ভর হয়, তাহলে এই সমানুপাতিক ধ্রুবকের মান হবে 1। দেখা গেল তাহলে একটা বিন্দু ভরের জন্য সমানুপাতিক চিহ্নটা উঠে যাবে, বাট ধ্রুবকের মান হবে 1। সো আমরা বলতে পারবো I = mr স্কয়ার। বাট কার জন্য? বিন্দু ভরের জন্য, পয়েন্ট মাসের জন্য, যেই মাসের কোনো আকার আকৃতি কিচ্ছু না, একটা বিন্দু। তোমাদের গ্রাফ কাগজের যে বিন্দুগুলো থাকে তার মতো একটা বিন্দু। ক্লিয়ার? তাহলে বিন্দু ভরের জন্য I = কি বলতো? mr স্কয়ার। কি সুন্দর স্ট্রেট ফরওয়ার্ড বিষয়াদি হয়ে গেল। কিন্তু এই বিন্দু ভর দিয়ে তো আমাদের তেমন একটা লাভ নাই, কারণ আমরা তো বিন্দু ভরকে ঘুরাবো না। আমরা ঘুরাবো বড় বড় জিনিস, আমরা ঘুরাবো প্যানের পাখা, আমরা ঘুরাবো দরজা, আমাকেও দড়ি দিয়ে বেঁধে ঘুরাতে পারো। আমরা ঘুরাবো নাগরদোলা, আমরা বড় বড় জিনিস ঘুরাবো, হ্যাঁ কি না? তাহলে এই বড় বড় জিনিস যদি আমরা ঘোরাতে চাই, তাহলে এই বিন্দু ভর দিয়ে কিন্তু হবে না। আমাদের বড় বড় জিনিসের জড়তার ভ্রামক বের করতে হবে, যে বড় বড় জিনিস ঘোরাতে আমার কেমন রকম কষ্ট হবে, হ্যাঁ কি না? তো তখন অনেক চিন্তা ভাবনা করা হলো যে কি করে এই বিন্দু ভরের সূত্র থেকে ইলাবোরেটলি বড় বড় সূত্রগুলোতে যাওয়া যায়। তখন প্রথম যে প্রশ্নটা আমাদের সামনে অ্যারাইজ করলো, সেই প্রশ্নটা হচ্ছে যে অ্যাকচুয়ালি জড়তার ভ্রামক আসলে রাশিটা কেমন? এটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? আমাদের সামনে অ্যারাইজ করলো জড়তার ভ্রামক অ্যাকচুয়ালি কেমন রাশি, স্কেলার নাকি ভেক্টর? তো জড়তার ভ্রামক কি রাশি হবে তার জন্য আগে তোমাদেরকে জিজ্ঞেস করি, ভর কি রাশি? তাহলে ভরেরই তো বাপ জড়তার ভ্রামক, হ্যাঁ কি না? কৌণিক ভর। তাহলে এটা স্কেলার রাশি। তাহলে সব থেকে সহজ হয়ে গেল যখন আমরা বের করে ফেললাম যে এই জড়তার ভ্রামক এটা কি রাশি। স্কেলার রাশি হলে আসলেই সহজ, কারণ স্কেলার রাশিতে 2 2 যোগ করলে 4 হয়, 3 5 যোগ করলে 8 হয়, একবারে পিওর যোগ। বাট ভেক্টর রাশিতে কিন্তু যোগ এরকম পিওর হয় না। ভেক্টর রাশিতে 2 2 যোগ করলে 4ও হতে পারে, 0 হতে পারে, 1ও হতে পারে, 1.5 হতে পারে, 2ও হতে পারে, 3 3.5ও হতে পারে। সো ভেক্টর রাশির মতো এরকম ঝামেলা নাই। আমরা যদি আলাদা আলাদা করে অনেকগুলা স্কেলার বস্তু মানে স্কেলার মানে বিন্দুর জড়তার ভ্রামক পাই, সবগুলাকে যদি আমরা যোগ করে দিতে পারি, তাহলেই আমরা পুরা বস্তুটার জড়তার ভ্রামক পেয়ে যাব। আমি আবারও বলছি, সবগুলাকে যদি আমরা যোগ করে দিতে পারি, তাহলে আমরা পুরা বস্তুটার জড়তার ভ্রামক পেয়ে যাব। বাবারা, আমরা তাহলে পুরা বস্তুটার কি পেয়ে যাব? জড়তার ভ্রামক
কেটে যাব। কথা কি ওকে? হ্যাঁ কি না? ওকে, গুড। এরকম করেই তখন চিন্তা করা হলো। ওকে, চিন্তা যেহেতু আমাদের সৎ, আমরা এরকম চিন্তা করতেই পারি এটা একটা বস্তু, এবং এই বস্তুটাকে আমরা এই কিউট অক্ষের সাপেক্ষে ঘুরাবো, যেটাকে আমরা বলতে পারি ঘূর্ণন অক্ষ। বস্তুটাকে আমরা এই কিউট অক্ষের সাপেক্ষে ঘুরাবো, যেটাকে আমরা কি বলতে পারি বলতো? ঘূর্ণন অক্ষ। এই বলতে পারি না? তাহলে এই ঘূর্ণের অক্ষের সাপেক্ষে আমরা এই বস্তুটাকে ঘোরাবো। ওকে, দেখো এই বস্তুটাতে কয়টা বিন্দু ভর থাকবে বলতো? 5টা, 10টা? অসংখ্য, বিলিয়ন বিলিয়ন, বিলিয়ন টু দি পাওয়ার বিলিয়ন। তো বিলিয়ন টু দি পাওয়ার বিলিয়ন হোক আর অসংখ্য হোক আর যাই হোক, বিন্দু ভরগুলোকে অবভিয়াসলি আমরা এরকম করে প্রকাশ করতে পারবো। হ্যাঁ কিনা? যেগুলাকে মনে করো আমি এইটারে বললাম M1, যেটার অক্ষ থেকে লম্ব দূরত্ব R1, এইটারে বললাম M2, অক্ষ থেকে লম্ব দূরত্ব R2, এটারে বললাম MN, অক্ষ থেকে লম্ব দূরত্ব RN। দেখো কোনো সমস্যা? মানে ওর মধ্যে ভর আছে কতগুলা? অসংখ্য। M1, M2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ডট 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 MN। প্রত্যেকটা লম্ব দূরত্ব যথাক্রমে R1, R2, R3, R4, R5 ডট 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 RN। তাহলে এই বিলিয়ন 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 বস্তুর বিলিয়ন বিলিয়নটা জড়তার ভ্রামক থাকবে। ধরো M1 এর জড়তার ভ্রামক M1 R1 স্কয়ার, M2 এর জড়তার ভ্রামক M2 R2 স্কয়ার, M3 এর জড়তার ভ্রামক M3 R3 স্কয়ার। তাহলে এই সবগুলা জড়তার ভ্রামকের যদি আমরা সমষ্টি করি, তাহলে আমরা কি পাবো? মোট জড়তার ভ্রামকটা পাবো। আমি আবারও বলছি, সবগুলা জড়তার ভ্রামকের যদি আমরা সমষ্টি করি, তাহলে আমরা কি পাবো? অর্থাৎ আমরা এরকম করে বলতে পারি না যে এইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের আয় হবে M1 R1 স্কয়ার প্লাস M2 R2 স্কয়ার প্লাস M3 R3 স্কয়ার প্লাস ডট 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 MN RN স্কয়ার। বলতে পারি কি পারি না বলো তো? পারি, তাই না? ধরো 1 কোটিটা ছোট বিন্দু আছে, ওই 1 কোটিটা বিন্দু জড়তার ভ্রামক বের করলাম, সবগুলোকে যোগ করলাম, এটা নরমাল যোগ। হ্যাঁ কিনা? যেইটাকে লেখা যায় সামেশন MR স্কয়ার, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর ভর আর ওই বিন্দু ভর হতে ঘূর্ণন অক্ষের লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি। আমি আবারও যদি বলি, প্রত্যেকটা বিন্দুর ভর এবং ওই বিন্দুর ভর হতে ঘূর্ণন অক্ষের লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি। কথা কি বোঝা গেছে? তাহলে এই অংশটাকে আমরা কি বলতে পারবো বলতো? জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামক কি দাঁড়ালো? M1 R1 স্কয়ার, M2 R2 স্কয়ার, M3 R3 স্কয়ার, M4 R4 স্কয়ার করে MN RN স্কয়ার। কথা কি ওকে বাবারা? হ্যাঁ কি না? ওকে, গুড। এবার এইখান থেকে এবার আমরা জড়তার ভ্রামকের সংজ্ঞা পড়ব এবং লিখব। এই অধ্যায় থেকে 2টা সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট। জড়তার ভ্রামক কাকে বলে, আর একটা হলো চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে। এই 2টার মধ্যে একটা তোমাদের এইচএসসি পরীক্ষাতে লেখা লাগবে ফর শিওর। তাই এই 2টা খুব ভালো করে মনে রাখতে হবে। তো আজকে আমরা কমপ্লিট করব জড়তার ভ্রামক কাকে বলে। তা আমি একটু ডেফিনেশনটা বলার চেষ্টা করি, তোমরা একটু মিলাও। কোন বস্তুর প্রতিটি বিন্দুর ভর এবং ওই বিন্দু ভর হতে ঘূর্ণন অক্ষের লম্ব দূরত্বের
বর্গের গুণফলের সমষ্টি। ওই ঘূর্ণনক্ষের সাপেক্ষে ওই বস্তুর জড়তার ভ্রামক বলে। ওকে।